ও ঠাম্মি, তুমি বাবাকে একটু বোঝাও না। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। বিয়ে করব না তো বলছি না, কিন্তু আগে একটা ভালো চাকরি পাবো, তারপর বিয়ে করব আমি। নাতনির কথায় নির্মলা দেবী বললেন, কিন্তু দিদিভাই, তোর বাবা যা একরোখা জেদি মানুষ, সে আমার কথা শুনবে তবে তো। নাতনি তিথির আবার আবদার, ঠাম্মি তুমি পারবে, তুমি বোঝালে বাবা ঠিক বুঝবে, বাবা তো তোমার ছেলে। নির্মলা দেবী মনে মনে ভাবলেন, তোর বাবা আমার ছেলে, এ কথা ঠিকই দিদিভাই, কিন্তু জানিস তো দিদিভাই, একটা বয়সের পর আর বাবা মা তার ছেলে মেয়েদের শাসন করতে পারে না। ওদের কথার মাঝেই ঘরে ঢুকলো তিথির মা সর্বাণী। ঠাকুমা নাতনির কথায় সর্বাণী বলল, আপনার ছেলে তো আমারও কথা শুনবে না মা, যা জেদি মানুষ, বলতেও ভয় হয়। একদিন বলতে গিয়েছিলাম, কিন্তু স্পষ্ট জানিয়ে দিল ওর বন্ধুকে কথা দেওয়া আছে, আর এ ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না ও। মেয়ের বিয়ে ওখানেই হবে, আর বাকি পড়াশুনো চাকরি সব বিয়ের পরই করবে মেয়ে ওখানে গিয়ে। নির্মলা দেবীর মনে পড়ে যায় বহু বছর আগের নিজের জীবনের কথা। 16 বছর বয়সে বিয়ে হয়েছিল ওনার। সেই সময়ও কত ইচ্ছে ছিল পড়াশুনো করার, কিন্তু বাড়িতে সে পরিবেশ ছিল না। তাই গল্পের বই দিয়েই সেই ইচ্ছা পূরণ করতেন নির্মলা দেবী। বই পড়া তো একটা নেশার মতো ছিল নির্মলা দেবীর। গ্রামের ডাক্তার দাদুর বাড়িতে কত রকমের বই থাকতো। ডাক্তার দাদুর বাড়িতে গিয়ে সেই সব বই গোগ্রাসে গিলত ষোড়শী নির্মলা। কতবার বাবাকে বলতে চেয়েছিল ষোড়শী নির্মলা, বাবা এখন বিয়ে করব না, আমি পড়াশুনো করতে চাই, কিন্তু সেই প্রত্যেকটি কথা অবক্তই থেকে গেছে। রাশভারী বাবার সিদ্ধান্তকে সম্মান জানাতে বিয়ে হয়ে যায় ষোড়শী নির্মলার। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসার পর স্বামীর কাছে একটাই আবদার ছিল তার, গল্পের বই এনে দিতে হবে তাকে। শাড়ি নয়, গয়নাগাটি নয়, শুধুমাত্র গল্পের বই চাই তার। স্বামী এনেও দিতেন চুপি চুপি, বলতেন কাউকে দেখিও না শুধু। সত্যি কি যুগে ছিলেন! গল্পের বই পড়তে গেলেও সবার অলক্ষ্যে পড়তে হবে, নইলে যে প্রশ্ন হবে হাজারো। ও ঠাম্মি, কি এত ভাবছো বলো তো? নাতনি তিথির ডাকে সম্বিত ফিরল নির্মলা দেবী। মনে মনে ভাবলেন, নিজের ফেলে আসা সেই যুগ আর তার নাতনির এই যুগের মধ্যে কোথাও যেন একটা যোগসূত্র এখনও রয়ে গেছে। সে যুগেও ষোড়শী নির্মলা মুখ ফুটে নিজের ইচ্ছের কথা বলতে ভয় পেয়েছিল, আর এ যুগের মেয়ে তিথিও ভয়ে তার বাবাকে নিজের ইচ্ছের কথা বলতে পারছে না। নির্মলা দেবী মনে মনে ভাবলেন, মুখে যতই মেয়েরা আজকের যুগে অনেক এগিয়ে গেছে এটা বলা হোক না কেন, কার্যক্ষেত্রে কি সত্যি সেটা হয়েছে? যদি হতো তাহলে আজকের যুগে দাঁড়িয়েও তার নাতনি তিথি তার বাবাকে বলতে পারছে না কেন যে বাবা, আমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, ভালো চাকরি করব, তারপর তুমি আমার বিয়ে দিও। নির্মলা দেবী মনে মনে ভাবলেন, আমাদের এই সমাজ কি তাহলে এখনও পুরুষ শাসিত সমাজই রয়ে গেছে? আগের মতোই নারী স্বাধীনতা শুধুমাত্র কথার কথা? কে জানে এই প্রশ্নের উত্তর আসলে কি হবে। তিথির আজ পাকা দেখা হলো। বিয়ের আর মাত্র 2 মাস বাকি। তিথির বাবা তার বন্ধুর একমাত্র ছেলের সঙ্গে তিথির বিয়ের সমস্ত আয়োজন করে ফেলেছেন। নির্মলা দেবী নীরবে শুধুই দেখে যাচ্ছেন সব কিছু। নিজের বিয়ের আগের অসহায়তা আজ নাতনির মধ্যে প্রত্যক্ষ করছেন তিনি। কিন্তু ছেলের অসম্ভব জেদের কাছে তার ভূমিকা এখানে নেহাতি নীরব দর্শক মাত্র। পাকা দেখার অনুষ্ঠানে তিথিকে খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু নির্মলা দেবী লক্ষ্য করেছিলেন নাতনির চেহারার উদাসীন ভাব। তিথিকে কয়েকটি অল্প বয়সী মেয়ে তার দাদার নাম্বার দিয়ে গেল। নির্মলা দেবী লক্ষ্য করেছেন তিথি সেটা অনিচ্ছাকৃতভাবেই নিজের ফোনে সেভ করেছে। রাত্রিবেলা নাতনি তার কাছে শোয়। নির্মলা দেবী দেখলেন তিথির চোখে জল। সেদিনের ষোড়শী নির্মলা আর আজকের তিথি যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তার চোখের সামনে।
হঠাৎই বিছানা থেকে উঠে নাতনিকে বললেন, দিদি ভাই, তোর বরের নাম্বারটা দে তো আমাকে। তিথি অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, ঠাম্মি, শেষে তুমিও ওদের দলে মিশে গেলে? ঠিক আছে, এই নাও। রাগে ঠাম্মিকে নম্বরটা দিয়ে মেয়ে পিছন ফিরে শুয়ে পড়ল। তিথির দেওয়ার নাম্বারটা নিজের ফোন নাম্বারের ডায়েরিতে লিখে রেখে দিলেন নির্মলা দেবী। এর 2 দিন পর তিথির বাবা সন্ধেবেলা অফিস থেকে ফিরেছে। হঠাৎই কলিং বেলের আওয়াজ। দরজা খুলল। তিথি। সামনে দাঁড়িয়ে আছে তিথির হবু শ্বশুর, শাশুড়ি আর অভিমন্যু, মানে তিথির হবু বর। ওদের এই সময় দেখে সবাই অবাক হলেও একজন কিন্তু মোটেও অবাক হননি। তিথির বাবা তার বন্ধুকে ও তার পরিবারকে বসিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুখের ওপর কিছু জিজ্ঞেস করতেও পারছেন না। সকলের কৌতূহলের অবসান অভিমন্যুই করল। সে বলল, আমাদের এই বিয়ে যেদিন বিয়ের দিন ঠিক হয়েছে সেই দিনেই হবে, কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রি করে। আনুষ্ঠানিকভাবে বিয়ে আমাদের সেদিনই হবে যেদিন তিথি নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে। কারণ আজকের দিনে একটা মেয়েরও নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়া ভীষণভাবে দরকারি। আমাদের দুজনের ভবিষ্যতের স্বার্থে তোমরাও আমাদের এই সিদ্ধান্তে রাজি হয়ে যাও। অবশ্য তিথির যদি রেজিস্ট্রি বিয়েতেও আপত্তি থাকে তাহলে সেটাও পরে হবে। ঘরে উপস্থিত তিথির বাবা মা একে অপরের মুখ চাওয়াচাই করছে। কি এমন হয়ে গেল যে এই 2 দিনেই এরকম সিদ্ধান্ত পাল্টে গেল? তিথি কিন্তু একটু হলেও বুঝতে পারছিল যে এই ঘটনার পিছনে কে আছে। সেই জন্যই ঠামি সেদিন অভিমন্যুর নাম্বার নিয়েছিল তার থেকে। তিথির বাবা ঘটনার আকস্মিকতায় হতভম্ব। ঠিক তখনই অভিমন্যুর বাবা তিথির বাবাকে উদ্দেশ্য করে বললেন, আমরা এ যুগের মানুষ হয়ে যেটা বুঝতে পারিনি, মাসিমা মানে নির্মলা দেবী আমাদের সেটা বুঝিয়ে দিয়েছেন ভালো করে। বিয়ে, সংসার এসবের থেকেও যে আজকের যুগে একটা মেয়ের জীবনে সুপ্রতিষ্ঠিত হবার ইচ্ছেটাকে মর্যাদা দেওয়া উচিত, সেই শিক্ষা মাসিমা আমাদের দিয়েছেন। সেদিন উনি অভিমন্যুর নাম্বারে ফোন করে তিথির ইচ্ছের কথা জানান। একটা মেয়ে হিসাবে তার অসহায়তার কথা জানান। একটা অনিচ্ছাকৃত বিয়ের বন্ধন যে সে এখন চায় না এ বিষয়ে জানান। অভিমন্যু এরপর সমস্ত ঘটনা আমাদের বলে, আর তাই আমাদেরও এটাই ইচ্ছা, তিথি তার নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমার পুত্রবধূরূপে আমার ঘরে আসুক। তিথির বাবা আর কোনো আপত্তি করে না এ ব্যাপারে। নির্মলা দেবী সে রাতে সবাইকে রাতের খাবার খাইয়ে তারপরে ছেড়েছিলেন। রাত্রিবেলা ঘরে ঢুকে তিথি আনন্দে ওর ঠাম্মিকে জড়িয়ে ধরে বলল, ঠাম্মি, ইউ আর গ্রেট। নির্মলা দেবী নাতনিকে আদর করে মাথায় হাত বুলিয়ে বললেন, এবার শুয়ে পড়। তারপর নিজের মনে মনে ভাবলেন, সেদিনের ষোড়শে নির্মলার পাশে কেউ তার সহমর্মী হয়ে দাঁড়ায়নি, কিন্তু আজকে তিথির পাশে তার ঠামি তার সহমর্মী হয়ে দাঁড়িয়েছে। সেদিনের ষোড়শী নির্মলার হয়ে যে সত্যিটা তিনি সেদিন বলতে পারেননি, আজ তিথির ঠামি হয়ে সেই সত্যিটা বলতে পেরে কিছুটা হলেও নিজেকে হালকা বোধ করেছেন নির্মলা দেবী। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।